শারজিদ আলম সরাসরি ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিল এবং তিনি ক্যাম্পাসে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের খুব কাছে ছোট ভাই ছিল। তার রক্তে এখনো ছাত্রলীগ প্রবাহিত, যদিও সে এখনো বিপ্লবী সাথে, সে বিপ্লবী না। গত 15 বছরে তাদের কোনো অবদান ছিল না। 18 কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা মাইর খেয়েছি ক্যাম্পাসে, আমরা নির্ঘুম রাত পার করেছি গত 15 বছর। তারা তো 1 মাসের আন্দোলন, 1 মাসেও তারা যখন ডিবি অফিসে গিয়ে মুচলেখা দিয়েছে, তারা যদি সত্যিকার অর্থে বিপ্লবী হতো তারা মুচলেখা দেয় না। বিপ্লবীরা কখনো হার মানে না, আমরা তো কখনো মুচলেখা দিই নাই। না ভাই, আমি আপনাকে বলি, সেটা তো সময়ের প্রয়োজনে হয়তো দিতে পারে, কৌশল না না সময়, আমি এটার সাথে সম্পূর্ণ দ্বিমত করছি। তারা হাসি মুখে মুচলেখা দিয়েছে। তারা যদি বিপ্লবী হতো তারা অস্ত্রের মুখে তাদের জীবনকে ঠেলে দিত, কিন্তু তারপরে তারা মুচলেখা দিয়ে বাসায় গিয়ে ঘুমাচ্ছে, আন্দোলন স্থগিত। তারপরের দিন তারা রাজপথে এসেছে 2 দিন পরে। এটা কি কোনো আন্দোলনের নেতৃত্ব হতে পারে? তারা তখন লুকোচুরি করেছে যে হাসিনা যাবে কি যাবে না। আর শারজিদ আলম একদম, ধরেন আমি যদি ভুল না বলি, আমরা শহীদ মিনার থেকে মিছিলটা নিয়ে যাবো রাজুর দিকে, সে ছাত্রলীগ সভাপতির সাথে বারবার কথা বলছে শারজিদ আর হাসরাত কোনোভাবেই মিছিল রাজুতে ঢুকতে দিবে না। মিছিল নিয়ে আমরা এদিক ওইদিক ঘুরতেছি, আমাদের মূল ক্যাম্পাস রাজু, সেখানে নাকি ছাত্রলীগ অবস্থান করছে। আন্দোলনের সময় তো আমরা এই কথাগুলো বলি নাই ভাই, এতদিনও বলি নাই, গত 6 মাসে কেন বলি নাই? আমরা সবাই একসাথে ছিলাম, আমরা সবাই সবাইকে সেভ করতে চেয়েছি, কিন্তু এখন আমি দেখছি যে সর্বপ্রথম সেভ করতে হবে জাতিকে। বাংলাদেশের মানুষ এখন স্বৈরাচার খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে, এই রাজনৈতিক শূন্যতা একমাত্র ছাত্র এবং তরুণরা এই শূন্য স্থান পূরণ করতে পারে। তো সেই জায়গায় সময়ের প্রয়োজনে আমরা আমাদের বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বাংলাদেশ জন অধিকার পার্টি করেছি। কেন করেছি? এতদিন কেন করি নাই? যদি সেই প্রশ্ন আসে আমি বলবো যে সময়ের প্রয়োজনে আমরা করেছি, কারণ মানুষ এখন চাচ্ছে যে তরুণরা রাজনীতিতে আসুক। আমার ওই জায়গা থেকেই প্রশ্ন, এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি যেটি প্রথমে গঠিত হয়েছে, আপনারা যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তারা ওটি ধরে রেখেছেন, আপনারাও তো পারতেন সেই জায়গাটি ধরে রাখতে, কেন আপনাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে হলো? যদি আপনারাই প্রকৃত বিপ্লবী বা প্রকৃত যোদ্ধা হয়ে থাকেন, তাহলে কেন আপনারা ওই জায়গাটা ধরে রাখতে পারলেন না? তারাই তো বের হয়ে যেতে পারতো। হ্যাঁ, আমরা কেন সেটা ধরে রাখতে পারি না? পাঁচটার পর হচ্ছে আমাদের নিজেদের সংগঠন আছে। আমরা কোনো বিপ্লবকে বিক্রি করে, কোনো অভ্যুত্থানকে বিক্রি করে আমরা রাজনীতি করতে চাই না। আমরা আমাদের ব্যক্তি সত্তা নিয়ে রাজনীতি করতে চাই। মানুষ আমাদেরকে চেনে, আমরা 18 সাল থেকে কোটা সংস্কার আন্দোলন করি। আমরা বিপ্লবকে পুঁজি করে, শহীদের রক্তকে বিক্রি করে, আহত নিহতদেরকে বিক্রি করে আমরা রাজনীতি করতে চাই না, বিধায় আমরা ওই জায়গা থেকে সরে এসেছি। কিন্তু অনেক গোষ্ঠী আমরা দেখছি জুলাই আগস্টের বিপ্লবকে বিক্রি করে তারা রাজনীতি করতে চাচ্ছে। তো আদর্শ নাই, কোনো আদর্শ নাই, শুধু জুলাই আগস্টের বিপ্লব। ওই যে হাসিনা যে একটা কথা শোনাতো যে 71 সালে কি হয়েছে, 75 সালে কি হয়েছে, আমাদের এই ছাত্র নেতাদের মধ্যে, আমি বিশেষ কিছু, আমি নাম বলছি না, কথায় কথায় মানে ওই হাসিনা যেরকম বঙ্গবন্ধুর নাম নিয়ে আসতো সামনে, এই 15ই আগস্ট নিয়ে কাঁদতো, এই ছাত্র সমন্বয়কদের কিছু কিছু আছে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে কান্নাকাটি করে। আরে ভাই, কান্নাকাটি করার তো কিছু নেই, আপনি আপনার রাজনৈতিক দল করবেন আদর্শ দিয়ে, এখানে কান্নার কোনো স্পর্শকাতর জায়গা নেই। এখানে আপনি একদম ধরেন আবেগকে সামনে নিয়ে আসবেন, মানুষের ইমোশনকে পুঁজি করে রাজনীতি করবেন। আপনি 2 or 3 ইয়ার্স, আমি যদি ভুল না বলি 1 অথবা 2 বছর তারা সার্ভাইভ করবে। মানুষ 2 বছর পরে আবেগ ইমোশন ভুলে যাবে, মানুষ বাস্তব হতে শিখবে, মানুষ আদর্শ খুঁজবে যে আপনারা কোন আদর্শের ভিত্তিতে এই রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করছেন। জুলাই আগস্ট বিক্রি করে খুব বেশি দিন রাজনীতি করা যাবে না, একদম এটা স্পেসিফিকলি পান্না ভাই। সুতরাং আমি বলবো যারা রাজনীতি করতে চায় তারা সর্বপ্রথম আদর্শ ঠিক করতে হবে, কোন আদর্শ রাজনীতি করতে চায়। তারা প্রথমে দেখেন এই মাহফুজ আলম 5 তারিখের আগে তাকে কে চিনতো আমি জানি না, 5 তারিখের পরে সে আন্দোলনের মাস্টার মাইন্ড হয়ে গিয়েছিল, প্রধান উপদেষ্টা তাকে পরিচয় করে দিয়েছিল। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভুল সিদ্ধান্ত, এবং এটা আমি মনে করি যে বিপ্লবীদের সাথে বেইমানি করা হয়েছে, সরাসরি গাদ্দারি করা হয়েছে, একজনকে সব ক্রেডিট দিয়ে দেওয়া হয়েছিল। তো এইগুলো আমরা অপছন্দ করেছি। একটা বিষয় দেখুন, প্রথম সে বলেছে যে মুক্তিযুদ্ধে কিছুই না, 71 ভুলে যাব, তারপরে জামাত ইসলামের সাথে সুর মিলিয়ে কথা বলেছে। ইতিমধ্যে আবার নাহিদ হাসান কথা বলা শুরু করেছে যে জামাতকে মানুষ ভোট দিবে না। আরে ভাই, রাজনীতি থেকে পোল্টিবাজি চলে? এরশাদ আজকে ধ্বংস হয়েছে শুধু তার মুখের কথার কারণে, সকালে এক কথা বলতো, বিকেলে এক কথা। আমাদের এই ছাত্র সমন্বয়করা যারা উপদেষ্টা ছিল, তারা তাদের কথার কাজে কোনো মিল ছিল না, যার কারণে মানুষ আস্থা খুঁজে পায় নাই তাদের কাছে, তারা বিতর্কিত হয়ে গেছিল, অথচ তারা বিতর্কিত হওয়ার কথা ছিল না। এই মাহফুজ আলম এখন বলছে যে 75কে ভুলা যাবে না, 75-এর ইতিহাস বাঙালি জাতির সাথে লেগে আছে, তার আগে বলছে 75 কিছুই না। তো এই যে দ্বিমুখী আচরণ রাজনীতিতে, এটা মানুষ খুবই পছন্দ করে না, আমি যদি ভুল না বলি পান্না ভাই। আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড হতে হবে, আপনাকে একটা আদর্শ ধারণ করতে হবে। সম্রাট, আমি একটু মাহফুজ আলম সম্পর্কে জানতে চাই। অনেক মানুষের কৌতূহল রয়েছে তাকে নিয়ে, আপনি নিজেও বললেন তাকে মাস্টারমাইন্ড হিসেবে আমাদের প্রধান উপদেষ্টা পরিচয় করে দিয়েছেন, তারপরে সে মোটামুটি একটা জায়গা দখল করে নিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে যে মাহফুজ আলম আসলে তার ভূমিকা কি ছিল? আপনারা তো ভিতর থেকে দেখেছেন, ভিতর থেকে সবকিছু পর্যবেক্ষণ করেছেন বা যোগাযোগের সেই জায়গাতে আপনারা ছিলেন। মাহফুজ আলম আসলে পেছন থেকে কি ধরনের নেতৃত্ব দিয়েছে, বা তার থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে তাকে যে অভিহিত করা হয়, আসলে বিষয়টা কি?
বিষয়টা সম্পূর্ণ ধরেন জাতির সাথে প্রতারণা। আমি যদি এক কথায় বলি, এক বাক্যে বলি, কারণ মাহফুজ আলমকে 5 তারিখের আগে কারা চিনতো? আপনি একটু জনমত যাচাই করুন যে এই মাহফুজ আলমটা কে। শুনেন পান্না ভাই, আপনাকে একটা কথা বলি, যুদ্ধের সময় আপনি পালিয়ে গিয়ে বলবেন যে আমি বিপ্লবী, এটা হয় না। যুদ্ধের সময় আপনাকে মাঠে থাকতে হয়। এটা আমরা রাজপথে যারা ছিলাম, না না আমি বলি, আমরা যারা রাজপথে ছিলাম আমরা বুঝেছি। রাত জেগে টকশো করেছি, দিনে আন্দোলন করেছি, রাতে নির্ঘুম রাত পাড়ে দিয়েছি। সেই দুঃসময় যারা কথা বলতো না, লুকিয়ে, এখন এই সমন্বয়করা যারা দাবি করছে সমন্বয়ক, তারা লুকিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিত। আর আমি পেজ দা পিপল ওপেন টকশো করেছি। এক দফার ঘোষণা সর্বপ্রথম আমি দিয়েছি যখন ওই 6 সমন্বয়ক এই আন্দোলন ইস্তফা দিয়েছে। তো এগুলো তো আমরা ভুলে যাব না। কারণ জাতি যদি ভুলে যায় ভুলে যাবে, কিন্তু আমরা যারা রাজনীতি করি আমরা আমাদের অবদানকে আমরা আমাদের মতো করে দেখি, আবার যেটা আমাদের না আমরা সেটাকে ওন করি না। তো এই যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে 1 মাসে, যারা অতি বিপ্লবী সেজেছে আজকে, তাদের জন্য বাংলাদেশের সমস্যার সকল সমস্যার সমাধান তাদেরকে দিতে হবে। কারণ তারা সর্বপ্রথম বলেছে বিএনপির লোকজনকে সামনে আসতে দেওয়া হবে না, এটা বলে বলে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে। সচিবালয় থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ যায় নাই শুধু একটা কারণে, যে বিএনপি জামাত ঢুকে যাবে। আমরা বিএনপি জামাতের জন্য যুদ্ধ করি নাই, এক স্বৈরাচারকে পারিয়ে মানে বিতাড়িত করে আরেকটা স্বৈরাচারকে জায়গা করে দিব না, এটা বলে তারা আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করেছে। আজকে যে সমন্বয়ক গুলো কান্নাকাটি করতেছে তাদের সবার ইতিহাস আমাদের কাছে আছে। শুনেন, কান্নাকাটি দিয়ে, আমি আবারও বলছি, আবেগ ইমোশন দিয়ে খুব বেশি দিন আপনি যেতে পারবেন না। আপনাকে একটা নৈতিক স্ট্রং একটা নৈতিক ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে এবং এই স্ট্রং একটা আদর্শকে ধারণ করতে হবে। এদের মধ্যে কোনো আদর্শ নেই, কোনো নৈতিকতা নেই। আমি একটু মাহমুদ আলম সম্পর্কে জানতে চাচ্ছিলাম, যেহেতু আপনারা ভিতরে অনেক খবরাখবর জানেন, পর্দার অঞ্চলে কি হয়েছে না হয়েছে, আপনি যেমন বলছেন অনেকেই এখন বিপ্লবী সাজার চেষ্টা করছে। মাহমুদ আলম আসলে তার এতটা গুরুত্ব কেন রইল সরকারের কাছে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে? না, মাহফুজ আলমের গুরুত্ব সরকারের কাছে থাকতে পারে, আমাদের যারা বিপ্লবী এবং যারা দেশবাসী তাদের কাছে তার কোনো গুরুত্ব নেই। আমার প্রশ্নটা সেখানে যে মাহফুজ আলম কেন সরকারের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠল বা মাস্টার মাইন্ড হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিচয় করিয়ে দিলেন সারা বিশ্বের সামনে? ডক্টর মোহাম্মদ ইউনূস পরিচয় করিয়ে দিলেন এই জন্যই যে মাহফুজ আলম, আমি নাম বলছি না, এটা শোভনীয় না, যে কোনো একটা ধরেন সে এজেন্টের ভিত্তিক কাজ করতেছে। মাহফুজ আলম এখন যে কোনো একটা গোয়েন্দা সংস্থার এজেন্ট, আমি যদি বলি একদম ভুল না বলি, কোন গোয়েন্দা সংস্থা কি সেটা আপনারা খুঁজে বের করুন। তবে আমি এটা বলতে পারি যে সে এজেন্ট, এবং বাংলাদেশে যারা এজেন্ট হয়ে রাজনীতি করেছে তারা খুব বেশি দূর যেতে পারে নাই, তারা কখনো গণমানুষের নেতা হতে পারে নাই। গণমানুষের নেতা হতে হলে আপনাকে স্পষ্টবাদী হতে হবে, আপনাকে মানুষের কাছে যেতে হবে, আপনাকে মানুষের পালস বুঝতে হবে। আপনি আয়নাঘরে বসে এসি রুমে বসে একটা মতামত দিবেন, সেটা জনগণ। মাহফুজ আলম থিওরি দিচ্ছে সেখানে বসে বসে, সে কি ভাই? এই আন্দোলনে গত সে রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে এখন পর্যন্ত মাহফুজ আলমের কি ভূমিকা রয়েছে? আমি বলি কোনো ভূমিকাই নাই। এদেরকে ছাত্র থেকে নিয়ে উপদেষ্টাতে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির সাথে প্রতারণা করেছে, এটা একটা বেইমানি হয়েছে। এরা যদি রাজনীতি করতে এখন উপদেষ্টা থেকে পদত্যাগ করে তারা রাজনৈতিক দল করবে, তাহলে আগে থেকে চিন্তা ছিল না? গত 6 মাসে দেশে যখন ভঙ্গুর অবস্থা ছিল তখন তারা মানুষের কাছে যেতে পারে না রাজনৈতিক দল নিয়ে, এখন কেন পদত্যাগ করে যেতে হবে? ওই টাকা পয়সা সেভ করার জন্য? টাকা পয়সা কেউ একবার ইনকাম করলে সেভ করতে পারে না। সাগর ভাই, পান্না ভাই, আপনি যদি একবার বিতর্কিত হন, এই যে বন্যা টাকা নিয়ে, আমি কখনোই এই কথাগুলো বলি নাই, বন্যা টাকা নিয়ে সারা বাংলাদেশ থেকে মানুষ এসে টিএসসি তে টাকা দিয়েছে যারা বন্যা কবলিত তাদেরকে সহযোগিতা করার জন্য। আমি যদি ভুল না বলি, সেই টাকাটা কেন ব্যাংকে রেখে দেওয়া হবে অ্যাকাউন্ট করে, যৌথ অ্যাকাউন্ট করে? এটা জাতির সাথে প্রতারণা না? আপনি মোরালিটিতে কথা বলবেন ভাই। মানুষ দিয়েছে, মানুষ ডুবে মরে যাচ্ছে না খেয়ে, তাদেরকে খাওয়া দেওয়ার জন্য তারা সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ইজম করে ফেলছে, ঢাকা বিশ্ববিদ্যালয় 1st ইয়ারের ছেলেকে পাঠাচ্ছে ওখানে, সে তো কিছু জানে না। কিন্তু এই আন্দোলনে সমন্বয়কদেরকেও তো পাঠানো হয় না, ঢাকার বাইরের সমন্বয়কদেরকে, তাদেরকেও দেয় না, বলে যে আইডি কার্ড দেখি আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিনা। তো ভাই দেওয়ার সময় এই কথা বলেন না কেন যে ভাই আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়, নাহলে এখানে জমা দিতে পারবেন না? তো এই যে প্রতারণাগুলো কিন্তু তারা করেছে এবং জাতি সেটা ধরে ফেলেছে। এই টাকাগুলো রাখার কথা ছিল না, সর্বপ্রথম বিতর্কিত হয়েছে তারা এই জায়গায়। সম্রাট, আমি একটু মাহফুজ আলম সম্পর্কে আরেকটু জানতে চাই। তিনি যদি বিশেষ কোনো এজেন্সির হয়ে কাজ করেই থাকেন বা তিনি আসলে কাদের পার্সপেক্টিভ সার্ভ করছেন, আমরা তো মনে করি যে বাইরের বিভিন্ন ধরনের শক্তির খেলা বাংলাদেশে এখনো পর্যন্ত রয়েছে, তাহলে কোন শক্তির হয়ে মাহফুজ সেই বিশেষ এজেন্সির পার্সপেক্টিভ সার্ভ করছেন? বিদেশি শক্তি, বিদেশি যে কোনো একটা শক্তি, সে জনমানুষের শক্তি না, বাংলাদেশের মানুষের পক্ষ নিয়ে কাজ করছে না। আমি একদম স্পষ্ট ভাষায় বলছি। আপনি দেখবেন এই সরকারের পতনের পরে আপনি মাহফুজ আলমকেও দেখবেন, মানুষ কিভাবে মূল্যায়ন করে, তার কিভাবে ব্যাকগ্রাউন্ডটা বেরিয়ে আসে, সবকিছু দেখবেন আপনি। সুতরাং আমি আবারও বলছি, যদি রাজনীতি করতে হয় জনগণকে নিয়ে করতে হবে। এই মাইন্ডেডটা আগে ছাত্র নেতাদেরকে ঠিক করতে হবে, যারা এখন সমন্বয়ক দাবি করছেন, এই আন্দোলনের মাস্টার মাইন্ড দাবি করছেন। আন্দোলনটা হয়েছে তো জনমানুষকে দিয়ে, যে জনমানুষকে নিয়েই আপনারা আন্দোলনটা করুন, রাজনীতিটা করুন। আপনারা আরেকটা জায়গার এজেন্ট হয়ে নিজেকে খুব বড় হিরো ভাববেন, এই দেশের মানুষ এটা পছন্দ করে না।
মানুষের পালসটা বুঝে মানুষকে নিয়ে রাজনীতি করতে হবে। অন্য দেশের এজেন্ডা সার্ভ করলে আপনি ওই ধরেন ডক্টর কামাল হোসেনের মতোই থেকে যাবেন সারা জীবন, এক নেতা এক দল। তবে আপনি কি বলতে চাইছেন যে 188 জন কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন, আপনি তো নিশ্চয়ই তার মধ্যে একজন, তাই না? না, 188 জন কখনোই কেন্দ্রীয় সমন্বয়ক ছিল না ভাই। আন্দোলনের সময় আচ্ছা। তারা তাদের মতো করে একটা লিস্ট প্রকাশ করে দিয়েছে, আশেপাশে যারা পাইছে বন্ধু বান্ধব লিস্ট, এটা কোনো আন্দোলনের সমন্বয়কের লিস্ট হয় নাই, আমি যদি ভুল না বলি। 58 জন হয়েছে, 58 জনের পরে তারা যতগুলো লিস্ট প্রকাশ করেছে যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তাদের একজনকে সেই লিস্টে তারা রাখে নাই।